আবহাওয়া ভালো না, তবু এই আবহাওয়ার মধ্যেই মাহাদি নিকলি এসেছে। মোহর কোনো বেড়ি বাঁধে, সারি সারি ট্রলার, নৌকা বাঁধা। বৃষ্টির সময় হাওরের মানুষের আনাগোনা কম, বিশেষ করে রাতে। তবে এই সময়ও যেন ট্রলারের আছে তাদের আড্ডা শুরু হয় রাত থেকেই। মাহাদি বাইকে করে এসেছে, তার বাইকের পেছনে বাচ্চা মেয়ে দুটোও ছিল। বেড়ি বাঁধে নামার পর মেয়ে দুটোকে খাবার কিনে হাতে ধরিয়ে বলে, কইছিলাম না তোমাগোর মজার মজার খাওয়ান খাওয়াবো। বড় মেয়েটা রুটিতে এক কামড় বসিয়ে চিবোতে চিবোতে বলল, আপনি কইছিলেন আব্বার লাগে দেখা করাইবেন, আর কত সময় লাগবো? আম্মা তো মনে হয় বাড়িতে চিন্তা করতেছে। মেয়ে দুটোর পরিবারে মা ছাড়া কেউ নেই। বাবা ছিল, তবে বিয়ের পর বিয়ে করে অন্য কোথাও চলে গেছে। তবে বাবা বিয়ে করে অন্য কোথাও চলে যাওয়ার কথা অবুঝ শিশু দুটোর জানে না। তারা রোজ বাবা ফেরার আশায় অপেক্ষার প্রহর গুনে। মা বলেছে বাবা দূরে থাকে, চাকরি করে, একদিন চাকরি শেষ হলেই ফিরে আসবে। সেই কথা মনে গেঁথে মেয়ে দুটো বাবার জন্য অপেক্ষা করে। ছোট মেয়েটা হওয়ার পরপরই লোকটা হঠাৎ গুম হয়ে গেছে। মেয়ে দুটোর মায়ের মতে তার স্বামী নিকাহ করেছে, নতুন বউ নিয়ে দূরে কোথাও থাকে। বাপ সন্তান অস্বীকার করতে পারে, কিন্তু মা তো আর পারে না। সে তো জন্ম দিয়েছে, ওকে দুধ খাইয়ে মানুষ করেছে। আরে তবুর বাপ এই ট্রলারেই আছে, এক্ষুনি নিয়ে যাবো। মেয়ে দুটোর মুখে অদ্ভুত উল্লাসের ছাপ ফুটে উঠল। একের পর এক ধরে তারা একে অপরকে ধরে তারা খুশিতে নেচে উঠল। অবশেষে দীর্ঘ অপেক্ষার পর তারা বাবার সাথে দেখা করতে চলেছে। তাদের ছোট্ট হৃদয়ে ভিন্ন রকমের আনন্দ উত্থলিত উঠেছিল। মাহাদি কিছুটা দূরে গিয়ে ফোন বের করে কথা বলে ফিরে আসে। ফিরতেই তার পিছন হঠাৎ করে ট্রলার থেকে দুজন লোক বেরিয়ে এলো। দুজন লম্বাটে কালো মতো লোক, তাদের পরনে শার্ট আর লুঙ্গি। ছোটের কোষ পানের রসে লাল হয়ে আছে। আজ একজনের মুখ ভয়ঙ্কর পোড়া দাগ, অন্যজনের ডান হাতে এক বিশাল কাটা দাগ, যার উপরি অংশ থেকে নিচ পর্যন্ত বিস্তৃত। ভাই, ভেতরে ডাকে। পোড়া দাগওয়ালা লোকটার কথাখানা বলতেই মাহাদি মেয়ে দুটোকে নিজের কাছে ডাকে। দুইজনেই হাতে হাত ধরে বলে, বাবার লগে দেখা করব, খুশি লাগতেছে না? হ। মাহাদি মেয়ে দুটোকে নিয়ে ট্রলারের নিচ অংশে প্রবেশ করে। বিরাট ট্রলার, বসার ভালো জায়গা। সেইখানে প্রবেশ করতে কালো লুঙ্গি পরা আরেকজন লোককে দেখতে পাই। মনোযোগ সহকারে মাদক সেবন করছে সে। সঙ্গে আরো কিছু লোক গোল হয়ে বসে আছে। মাহাদি বুঝতে বাকি রইল না এইখানে যে জুয়া খেলা হচ্ছে। পেছন থেকে আগের দুজন লোকের মধ্যে একজন বলে ওঠে, ভাই চলে আইছে। কালো লুঙ্গি পরা লোকটা দৃষ্টি ততক্ষণে মাহাদির ওপর পড়ে। সে এক ঝলকে মেয়ে দুটোর দিকে তাকায়, তারপর আদেশ দেয়, জিনিস রেখা মাল দিয়া বিদায় কর বাক্কি। মুহূর্তে মেয়ে দুটোকে মাহাদির হাত থেকে ছিনিয়ে নেওয়া হয়। হাত ধরিয়ে দেওয়া হয় টাকার বান্ডিল। মেয়ে দুটো আঙ্কেল বলে চেঁচিয়ে উঠতেই মাহাদির সামনে বাক্কি নামক লোকটা ঝাঁঝালো চর বসিয়ে দেয় গালে। মেয়ে দুটো ভয়ে চুপ হয়ে যায়। মাহাদি একটা নিঃশ্বাস ফেলে। টাকার জন্য একই ধরনের পাপে জড়াচ্ছে সে। মেয়ে দুটোকে বাবার আশা দিয়ে এই কোথায় নিয়ে এনে ফেললো। আল্লাহ কি এই অপরাধের ক্ষমতাকে কখনো করবে? মেয়ে দুটোকে বাকি সেখান থেকে টেনে নিয়ে যায়। যাওয়ার সময় কান্না জড়িত মায়াবী চোখ দুটো হয়তো বলেছিল, বাবাকে কি আর দেখা হবে না? মা যে বাসায় একা আছে, তার জন্য চিন্তা করছে। বাঁচাও আমাদের, আমরা না ফিরলে মাকে
লাকড়িকে কুড়িয়ে দেবে, পড়াশোনা করে মানুষের মতন মানুষের মায়ের অভাব কারা দূর করবে। মাহাদি হাতে বান্ডিলের দিকে একবার তাকায়। শিশু দুটো রক্ত বেচে ভাত খাবে এই টাকায় সে একটা ঢোক গিলল। কণ্ঠমণিটা নিচে নামতে চাইছে নদ, গলাটা শুকিয়ে আসছে। সে কালো লুঙ্গি পরা লোকটার দিকে আবারও তাকায়। এইটাই কি ভুইয়া তবে? কিন্তু ভুইয়াকে তো আজ অব্দি কেউ দেখেনি। ভাবার আগেই লোকটা বলে উঠল, শোন, ছোট মেয়েটা এক্কেবারে ছোট্ট হইয়া গেছে, তাও প্রথমবার দেখা ফুল টাকা দিলাম। ওই বয়সে বাচ্চাদের দ্বারা যেই দান্ডা চলতো, ওইটা কিছুদিনের জন্য আপাতত বন্ধ, পরে চালু হইলে জানা মনে। আর হুন, যত জিনিস আইনা দিতে পারবি তত তোরই লাভ। রাতারাতি মালামাল হইয়া যাবি। তবে সাবধান, যদি ধরা খাস আর ভুইয়ার নাম জড়াস তাহলে কিন্তু নজর তোর বাড়ির ওপরে গিয়েও পড়ব। এখন যা। মাহাদি নিচের দিকে তাকিয়ে মাথা নাড়ায়। সে সালাম দিয়ে চলে যেতে পেছন থেকে কানে কিছু কথা ভেসে আসে। বড়টারে তৈরি কর কাস্টমারের লাইগা, আর ছোটটা কামের না, ওইটা চোখ কিডনি লিভার খুইলা রাইখা দেহডারে হাওরের মাগুরকে খাওয়াইয়া দে। মাহাদি পেছন ফিরে না, টয়লেট থেকে বেরিয়ে এলো। বাইকে উঠে বসতে টাকার কথা ভাবলো, ডাবল মারিয়ার কথা। এই টাকা দিয়ে মারিয়ার জন্য সুন্দর একটা শাড়ি কিনে নিয়ে যাবে সে। আর কি কিনবে? সামান্য সমস্যা নেই, পথে ভাবা যাবে। এখন মেহেদি মারিয়াকে সব সুখ দিতে পারবে, সব সুখ। নিদ্রাচ্ছন্ন নির্জনতার আবরণে মোড়া বসুন্ধরার এ ব্লকে দাঁড়িয়ে আছে বিশাল এলাহি ম্যানশন। একেবারে নিরিবিলি জায়গা, প্রশস্ত রাস্তা ধরে সবুজে ঘেরা বাড়িটি। বাড়ির চারিপাশে গাছপালায় ঘেরা, সামনে বাগান। ফারাজ চিত্রাকে কোলে করে গাড়ি থেকে নামায়। তার সেই দিনের কথা মনে পড়ে যায়। বিয়েতে রাতেও তো ঠিক এইভাবেই ফারাজ চিত্রাকে কোলে করে এলাহি বাড়িতে প্রবেশ করেছিল। তবে পার্থক্য ছিল অনুভূতিতে। সেই দিন চিত্রার চোখে চোখে রেখে বহন করেছিল ঘৃণা আর অবজ্ঞা, আর আজকে চিত্রা ফারাজকে দেখছে গভীর নিঃস্বার্থ ভালোবাসা ভরা চোখে। চিত্রাকে বিছানায় শুইয়ে দেয় ফারাজ। ঘুমন্ত মেয়েটার মুখটা নিষ্প্রন্দ, বুকের ওঠানামা এতই ধীর যে না দেখলেই বোঝা যায় না সে এখনো নিঃশ্বাস নিচ্ছে। বিছানায় সাদা চাদর তার গায়ে গরম গন্ধ মিশিয়ে দিচ্ছে ধীরে ধীরে। ফারাজ একবার তাকিয়ে তার দিকে, তারপর ঘর ছেড়ে চলে যায় বাথরুমে। জার্নি করে গোসল না নিয়ে ঘুম আসবে না রাতে। চিত্রার গায়ে তখনও সেই শাড়ি ভেজা না, তবে ভ্রমণের ধুলা মিশ্রিত ভারী। ঘুমের মধ্যে মেয়েটা একটু নড়ে ওঠে। ফারাজ যখন ফিরে আসে তখন দেখে সে একপাশে ঘুরিয়ে পড়েছে, চুল এলোমেলো, কপালে এক বিন্দু ঘাম জমে আছে। ফারাজ এসিটা আরো বাড়িয়ে দেয়। সে তাড়াহুড়ো করে না, চুপচাপ এসে বসে চিত্রার পাশে। হাত দুটো বাড়িয়ে শাড়ির আঁচল খুলে নেয়। চিত্রার গায়ে কাপড়গুলো সরিয়ে রাখে যতটা সম্ভব নিঃশব্দে। অস্থিরতা এড়াতে ওর জন্য একখানা হালকা পাতলা নরম স্লিপ ড্রেস বের করে আনে। চিকচিকে পিচ রঙের ড্রেস একেবারে শরীরে বসে যায় নরম ভাবে। ফারাজ একবার থামে। এই গভীর ঘুমটা এভাবে থাক না আরো কিছুক্ষণ, ওকে জাগাতে মন চাচ্ছে না, কিন্তু তবুও। চিত্রা, এই চিত্রা, ওঠো একটু। ফারাজের নরম কণ্ঠে শোধায়। মেয়েটা কুকুরে যায় একটু, ঘাড় বেয়ে চুল গড়িয়ে পড়ে বালিশে। সে কিছু বলতে চায়, কিন্তু ঘুমের কারণে মুখ দিয়ে শব্দ বের হয় না। এসব নিয়ে ঘুমালে অস্বস্তিতে থাকবে তো, একটু
বদলে নাও, তারপর আবার শুয়ে পড়ো। ওঠো। ফারাজ এবার ঘাড়ের নিচে হাত রাখে, একটু টেনে তোলে ওকে। চিত্রা উঠে বসে, চোখে অর্ধেক বন্ধ। ঘুম আর বাস্তবের মধ্যে দুলছে সে। ফারাজ সাহায্য করে ওকে পোশাক বদলাতে, কাঁধে হালকা চাদর জড়িয়ে দেয় ও তারপর ওকে বাথরুমে নিয়ে যায়। চিত্রা হালকা পানি দিয়ে মুখ ধোয়, আর কিছু করে না। আয়নায় তাকালেই নিজের চোখের দিকে মনোযোগ নেই। পরে আবার বিছানায় ফিরে আসে দুইজন। চিত্রা এবার গা এলিয়ে দেয় ফারাজের বুকের ওপর, একেবারে নিচে, বুকের মাঝ বরাবর। চিত্রার আর্দ্র নিঃশ্বাস ফারাজের চওড়া চামড়ায় গিয়ে ঠেকে। ফারাজ চিত্রার চুলে হাত বুলিয়ে দেয়। এই মেয়েটার চুলে হাত পড়লেই সে 1 মিনিটের ভেতরে ঘুমিয়ে পড়ে। আজও তার ব্যতিক্রম হলো না। ওর নিঃশ্বাস ভারী হয়ে এলো, শরীর ঢেলে পড়ল ফারাজের ওপর। ঘরটা তখন আরো নিঃশব্দ হয়। বাইরে জানালার হালকা বাতাস দোলে, আর দূরে কোথাও বিদ্যুৎ চমকালো। গভীর ভারী মেঘ আকাশে ডাকছে। ফারাজ চিত্রার দিকে তাকায়। এত সুন্দর লাগছে মেয়েটাকে। সে নিঃশ্বাস ছাড়ে। এই মেয়ের এমন রূপ নিয়ে পাশে থাকলে সে নিজেকে যে নিয়ন্ত্রণ করতে পারবে না, তা কি এই আগুন সুন্দরী জানে না? তবুও সে হাত মুষ্টি করে নিজেকে বোঝানোর চেষ্টা করে, এখন নয়, মেয়েটা এখন ঘুমাচ্ছে, সে ক্লান্ত, কিন্তু পারে না নিজেকে নিয়ন্ত্রণ করতে। সে ঘুমন্ত চিত্রাকে বিছানায় শুইয়ে দিয়ে ঘাড়ে মুখ ডুবিয়ে দেয়। মেয়েটাকে নড়াচড়ায় উঠতেই ফারাজ তার কানের কাছে মুখ এনে ফিসফিস করে, আজ রাতটা শুধু আমাদের। চিত্রা গভীর ঘুমে আচ্ছন্ন। ঘরের আলো নিভে আছে, শুধু জানালার ফাঁক দিয়ে আসা আলো তার মুখের ওপর পড়ছে। ফারাজ ঘুমন্ত চিত্রাকে বুকের ওপর থেকে আলতো জোরে নামিয়ে লকার খুলে স্টিলের কেসটা বের করে টেবিলের উপরে রেখে খোলে। ভেতরে সুচ, সিরিঞ্জ আর কাঁচের ছোট্ট ফাইলে ড্রাগস ভর্তি। সোলারের এক তরল। কাঁচের ছোট্ট ফাইলটা হাতে তুলে নেয় ফারাজ। শিশিটার ভেতরে যে তরলটা ঘুরছে সেটা কোনো সাধারণ ওষুধ নয়, এক ধরনের ঘুমের ফাঁদ। সোলাটে হালকা ঘন ধোঁয়াটে ধরনের স্লিপিং ড্রাগস। রংটা ঠিক বোঝা যাচ্ছে না, হালকা ধূসর আর কোহিলিকা সোনালি রঙের মাঝামাঝি। সূর্যের আলো না পড়লে বোঝা যায় না তার প্রাণঘাতী আর অস্তিত্ব। ফারাজ রাবারের মাথায় সুচ গুজে দিয়ে সাবধানে পিস্তন টানে। তরল উপরে উঠতে থাকে। সিরিঞ্জের স্বচ্ছ নয়, তবে ধোঁয়াটে, একটু বিষের মতন। ঠিক যতটা দরকার ততটাই ভরে ফারাজ পিস্তন থামিয়ে দেয়। তারপর সূচের উপর দিকে তুলে ধরে, হালকা টোকা দিয়ে আঙ্গুলের, যেন ভেতরে হাওয়া উঠে যায়। চাপ দেয় পিস্তনে। 1 ফোঁটা ড্রাগসের কণা বেরিয়ে আসে সূচের ডগা দিয়ে। ড্রিম আলোর মৃদু আলোয় সেই মুহূর্তটা যেন চকচক করে ওঠে। এরপর অদৃশ্য। ফারাজ চিত্রার নরম কোমল বাহুর দিকে একবার তাকায়, বলে, ক্ষমা করো আগুন সুন্দরী, এছাড়া আমার হাতে আর কোনো উপায় ছিল না। ফারাজ নিঃশব্দে এগিয়ে আসে, তার চোখে স্থির, তবে ঠোঁটের কোনো সংকোচ নেই। ডান হাতে রাখা সুচটা সে আলতোভাবে তোলে, বাঁ হাতে চিত্রার বাহুটা চেপে উঁচিয়ে ধরে। চামড়ার নিচে নীল শিরাটা খুঁজে নেয় পাকা হাতের অভ্যন্তরায়। একবারও কাঁপে না তার আঙ্গুল। নিঃশব্দে নিঃশ্বাস
নেয় সে। তারপর ধীরে ধীরে সুচ ঢুকিয়ে দেয় চিত্রার শিরায়। অল্প এক চিলতে সূচের ঢুকেই নরম একটা চাপ দেয়। ড্রাগস ধীরে ধীরে মিশে যায় চিত্রার রক্তে। তার নিঃশ্বাস একেবারে থেমে গেছে, থেমে গিয়ে আবার চলতে থাকে, যেন কিছু টের পায়নি সে। এই ড্রাগস কাজ করে ধীরে তবে নিস্তব্ধভাবে। একেবারে শিরায় ঢুকে গেলে মস্তিষ্কে নিউরো ট্রান্সমিটারগুলোকে জড়িয়ে ফেলে নিঃশব্দে। শরীর প্রতিক্রিয়ায় দেখতে চায়, কিন্তু পারে না। স্নায়ু অচল হয়ে পড়ে, মন ধীরে ধীরে আলো হারায়। চেতনার জগৎ থেকে সরু এক ধূসর করিডোরে চলে যায় মানুষ, যেখানে ঘুম আর নিস্তব্ধতা ছাড়া কিছুই নেই। ফারাজ জানে এই ড্রাগসে চিত্রা ঠিক কতক্ষণ ঘুমাবে। সে জানে কতটুকু প্রয়োগ করলে চিত্রার কথা মনে রাখবে না, আর কতটুকু দিলে সে গভীর স্বপ্নে আটকে থাকবে। সে প্রয়োজন মতোই দিয়েছে। কাজ শেষে ফারাজ চেয়ে থাকে মেয়েটার মুখের দিকে। কোনো প্রতিক্রিয়া নেই, শুধু ঘুমন্ত এক নরম মুখ, নিরুপায়, নিঃসংশয়। সে ধীরে ধীরে সুইটি সরিয়ে নেয়, তুলো চেপে ধরে জায়গায়। নিজের কাজ শেষ করে গায়ে শার্ট জড়িয়ে অভ্রকে কল করে বলে, জলদি গাড়ি বের করো। নিশুতি রাতে নিস্তব্ধতা ভেঙে আচমকা নিজের নিঃশ্বাসের শব্দে জ্ঞান ফিরে পেল মিতালি। চোখ মেলতেই বুঝতে পারল সে এক অচেনা ঘরে। লঞ্চের ইঞ্জিন ঘর, বাতাস ভারী, তেল আর ধাতব গন্ধে ভরপুর। আলো কম, শুধু একটি ক্ষীণ হলুদ বাল্ব টিম টিম করে জ্বলছে। নিজেকে দেখে মিতালি অবাক, শরীর অর্ধনগ্ন, এক টুকরো কাপড়ও নেই ইজ্জত ঢাকার জন্য। লজ্জা ও আতঙ্ক একসাথে বুকে চেপে বসে, কিন্তু তার চেয়েও ভয়াবহ ছিল শরীর জুড়ে ছড়িয়ে থাকা ক্ষতের নকশা। ব্লেড দিয়ে আঁকা অসংখ্য আঁকিবুকি, প্রতিটি দাগ জ্বলছে, ছ্যাঁকা দিচ্ছে যন্ত্রণার। চুল ছিল মিতালির বর্গ, কোমর ছোঁয়া কালো চুল, ঝলমলে আর ঘন, কিন্তু এখন মাথায় একপাশ ফাটা, ন্যাড়া করে দেওয়া হয়েছে তাকে। কাঁচির ধার বা ব্লেডের খাঁচা এখনো স্পষ্ট মাথার ত্বকে। মিতালির কান্নার শব্দ নেই, তবে হবেই বা কি করে? মুখ বোজানো কাপড়ের স্তরের শব্দ আত্মহারা হয়ে গেছে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। চোখের সামনে একের পর এক চিত্র ভেসে উঠছে। মায়ের উদ্বিগ্ন মুখ, ভাইয়ের বিস্তৃত চোখ, আর মৃত বাবার থমথমে নিস্তব্ধতা। অন্ধকারের ঘেরা লঞ্চটা কোথায় যাচ্ছে মিতালি জানে না, শুধু জানে কোথাও কোনো মুক্তি নেই। তার গা থেকে ঝরে পড়ছে ঘাম, যেন শরীর জুড়ে আগুনের পরত। ইঞ্জিনের তাপ শরীরকে জ্বলন্ত করে তুলেছে। মস্তিষ্কের ভেতরটা থরথর করে কাঁপছে। মনে হচ্ছে এখনই মগজ গলে নাক কান দিয়ে গড়িয়ে পড়বে। শরীর জুড়ে কাটা দাগগুলো ঘামের সংস্পর্শে অসহনীয় হয়ে উঠেছে। প্রতিটা স্পর্শে যন্ত্রণার নতুন তরঙ্গ। কতবার এই নরখাদক শুকরগুলো তাকে ছিঁড়ে খেয়েছে মিতালির হিসাব নেই। এক একটা আঘাতে তার আত্মা একটু একটু করে থেতলে গেছে। হঠাৎ পায়ের শব্দ, ধীর, ঠান্ডা, পরিচিত আতঙ্কে মোড়ানো। মিতালি থমকে যায়, নিঃশ্বাস আটকে রাখে। ওরা আবার আসছে, আবার নখর বসিয়ে রক্ত টেনে নেবে। মিতালি চোখ বন্ধ করে। এবার হয়তো সব শেষ, হয়তো এটাই শেষবার। তবে এর চেয়ে নদীর জলে ভেসে যাওয়াই ভালো। শান্ত, নিশ্চুপ,
চির বিশ্রামের প্রয়োজন। শরীর, মন, আত্মা আর তো সহ্য হয় না। মিতালি আধবোজা দৃষ্টিতে সম্মুখপানে তাকিয়ে দৃষ্টিগোচর হয় এক জোড়া কালো পা, চামড়ার স্যান্ডেলে মোড়ানো। মুহূর্তেই তার দেহ নিস্পন্দন হয়ে আসে, যেন হাড়ের গাঁটে জমে ওঠা আতঙ্করা তাকে ঘিরে ধরেছে। মিতালি সম্পূর্ণভাবে চোখ খুলে পরিস্থিতি অনুধাবন করার আগেই সেই অজ্ঞাত পরিধানের চেক লুঙ্গি পরিহিত পুরুষটি পাশবিক নির্দয়তার চামড়ার স্যান্ডেলের সমেত পা তুলে মিতালির মুখ মণ্ডলে আঘাত হানে। মুখ থেতলে যায় বেদনায়, অমানসিক অভিঘাতে। মিতালির নিঃশ্বাসরুদ্ধ আর্তনাদে ফেটে পড়ে, কিন্তু তার চিৎকার গেলে না নিকষ অন্ধকারে। যখন এই হিংস্র শক্তি উন্মুক্ত প্রয়োগ একপাক্ষিক যুদ্ধ সমাপ্তি হয়, তখন লোকটির পানে পিক ছুঁড়ে ফেলে মিতালির সম্মুখে বসে পড়ে। নির্মম ভঙ্গিতে মিতালির মুখ জোরপূর্বক চেপে ধরে উঁচু করে তোলে, পরখ করে, খুঁটিয়ে দেখে এই মুখে এখনো কতটা প্রাণ অবশিষ্ট আছে। লোকটি দাঁত পিষে বলে, দুনিয়ায় জাহান্নাম ইডাই। কেমন লাগতাছে এইখানে আইসা? মাঝে মাঝে কিছু জিনিস দেখা উচিত না? তোর ভাগ্য ভালা, নিষিদ্ধ জিনিস দেখার পরেও এখনো দুই চোখটা অক্ষত আছে। তুই মুখ খুললে তো চিত্রা আপারও কিন্তু পরের বার এইখানে আসতে হইতে পারে। আরো কিছু পায়ের ধ্বনি শ্রুতিগোচর হতে অবাক সংবহনী উদ্বেগে দ্রুত উঠে দাঁড়ায়। সে খোকনের অনুগত সঙ্গী। সেই রাতে সমস্ত অন্ধকার গল্পের নীরব সাক্ষী সে। ঠিক তখনই ইঞ্জিন রুমের দ্বারপথে অভিভূত হয় এক সুদেহী সৌম্যদর্শন পুরুষের, যার উপস্থিতিতে শীতল ধাতব ঘরটির হঠাৎ রুদ্ধতায় শ্বাস নিতে কষ্ট হয়ে যায়। তার পরনে সাদা পাঞ্জাবি পাজামা, বাঙালি অভিজাত্য মোড়া পরিশীলিতা রুচিতে নিদর্শন স্বরূপ। পেছন থেকে অনুগামী আরো কয়েকজন রয়েছে, তবে সমগ্র ঘরে দৃষ্টি এমনকি ভয়ঙ্কর সংকোচ ও রক্তাক্তর ছাপিয়ে নজর কেবল কেন্দ্রবিন্দু হয় সে ব্যক্তির দিকে। মিতালির কর্ণদেশ দিয়ে রক্ত ঝরছে অনবরত। ধুলো মিলিয়ে চুলে জড়িয়ে দিচ্ছে সেই লাল স্রোত। দৃষ্টি আধো ঝাপসা, শরীর প্রায় নিস্তব্ধ, তবুও অবশ মুখমণ্ডল তুলে চিন্তা করে একবার চোখ রাখার সেই চেতনায়, অথচ চিরপরিচিত মুখ দুটো দিকে তাকানো। সেই মুহূর্তে তার দৃষ্টি সেই লোকের চোখের গভীরতাকে ছুঁয়ে যায়। ঠিক তখনই যেন সমস্ত শরীরের স্নায়ুতন্ত্র থমকে যায়, তার সমস্ত অভ্যন্তরীণ হাহাকার স্তব্ধ হয়ে দাঁড়ায় এক নিঃশব্দ বিস্ময়ে। মিতালি নিয়ন্ত্রণহীনভাবে মনে মনে শোধায়, আপনি? ঘুম নেই চোখে। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে নিহান, যেন রাতের ভর তার দেহে চেপে বসেছে। ঘরের নিস্তব্ধতার মাঝে মাঝে জানালার ফাঁক গলে আসা হাওয়ায় কাঁপছে পর্দা, কিন্তু তার মন স্থির নয়। নিহান বইয়ের পাতায় কিংবা কারোর বলা কথায় শুনেছে, ভালোবাসা মানুষকে খারাপ থেকে ভালোতে রূপান্তর করতে পারে। কথায় তার মনে গেঁথে আছে। তবে এই নিঃশব্দ
নিঃসঙ্গ রাতে নীরবতায় সে একটাই প্রশ্ন বারংবার করছে নিজেকে, কই ভালোবাসার জন্য ভালো থেকে খারাপ হয়ে ওঠার গল্পগুলো নিয়ে তো কেউ মেতে ওঠে না। নিহান ঘুমন্ত ফারিয়ার প্রতি একবার দৃষ্টিপাত করে, আলতোভাবে তার গালে স্পর্শ রেখে মমতার পরশে চাদরটি আবারও ভালো করে গায়ে জড়িয়ে দেয়। অতঃপর ধীরে ধীরে মশারির আবরণ সরিয়ে নিঃশব্দে বেরিয়ে আসে সে। গায়ে তার সাদামাটা স্যান্ডো গেঞ্জি, পরনে একটা দাগ কাটা লুঙ্গি। নীরবতার সঙ্গে ঘরের আলোচন সৃষ্টি না করেই বারান্দায় এসে দাঁড়ায়। বাইরে প্রবল বর্ষার গর্জনে মাঝে মাঝে বিজলিত তীক্ষ্ণ আলোর দিগন্ত ছিন্ন করে আকাশের দাগ কেটে যাচ্ছে। সেই বিভাব বিড়ির মধ্যে নিহার এক সিগারেটের আগুন ধরায়। ধোঁয়ার ঘূর্ণি ছড়াতে ছড়াতে সেই এক দৃষ্টিতে তাকিয়ে থাকে দুর্বোধ্য আকর্ষণীয় সেই বিদ্যুৎ ছটার মোড়ানো রাতের আকাশের দিকে। চিন্তায় অনট গহ্বরে বহুক্ষণ ডুবে থাকে। তারপর ধীরে ধীরে চোখ নামিয়ে আনে সে, যেন সমস্ত উত্তাল বিক্ষোভে ফারিয়ার শান্ত নিদ্রার মাঝে নিমগ্ন করে দিতে চায়। নিজের হৃদয়ে অভ্যন্ত ক্লান্তি আর ব্যথা মিশিয়ে ফিসফিসিয়ে উচ্চারণ করে, তুমি কি জানো ফারিয়া, মানুষ নিজেকে কিভাবে হারায়? নিহান থেমে যায়, নিঃশ্বাস নিংড়ে মনে মনে পুনরায় ফারিয়াকে উদ্দেশ্য করে শুধিয়ে ওঠে, আমি লোভী, আমার ভালোবাসার লোভ আমায় ধ্বংস করেছে। করুক, তবুও লোভ করবো আমি, পাপ করবো আমি। পাপ করে যদি তোমায় পাওয়া যায়, তোমার ভালোবাসা পাওয়া যায়, তবে আমি নিহান শেখ তাতেই খুশি। নিহান হঠাৎ করে রুমের নিস্তব্ধতা ছিন্ন করা মৃদু শব্দে দৃষ্টি মেলে অন্ধকার ঘরের দিকে তাকায়। বুঝতে পারে ফারিয়া সম্ভবত ওয়াশরুমে গেছে। একরাশ বিরক্তি তার মমতা মিশ্রণ অনুভব ছুঁয়ে যায় তার মন প্রান্তরে। মেয়েটা একবার ডাকতে পারে না? এই অন্ধকারে হাঁটাহাঁটির অভ্যেসে কবে যাবে তার? মনেই বলে ওঠে নিহান। ওয়াশরুম থেকে ফিরে ফারিয়া চোখে হাত ঘষতে ঘষতে খাটের ঠিক সামনে এসে থামে, চোখে ক্লান্তির ছাপ। নিহান, তুমি কি বারান্দায় আছো? এত রাতে সেখানে কি করো? নিহান ধীর কণ্ঠে উত্তর দেয়, কিছু না, তুমি ঘুমাও গিয়ে। ফারিয়া ফিরে যায় না। শব্দহীন পায়ে এগিয়ে আসে বারান্দার দিকে, পেছন থেকে ধরা দেয় নিঃশব্দে। বাহু জড়িয়ে ধরে, প্রিয় মানুষের গন্ধে গহীন আবেশে ডুবে গিয়ে তার কণ্ঠে ফুটিয়ে ওঠে আকুতি, চলো না, রাত অনেক হয়েছে, চলো ঘুমাই। নিহান কালো আকাশের দিকে শেষবারের মতন তাকিয়ে ধোঁয়া নিয়ে সিগারেটটি ছুঁড়ে ফেলে দেয় বারান্দার নিচে। তারপর ধীরে ধীরে ফারিয়াকে নিজের সামনে টেনে আনে, দুই বাহু বাড়িয়ে আলতোভাবে তার চিবুক ছুঁয়ে দৃঢ় কোমল দৃষ্টিতে চেয়ে জিজ্ঞাসা করে, বলো না ময়না, ভালোবাসার ক্ষমতা কি প্রতিশোধের আগুনে নিভিয়ে দিতে পারে? রাতভর পেটের যন্ত্রণায় একেবারে অসহায় হয়ে পড়েছে আয়েশা। অভ্র তাকে শেষবার তেঁতুলের চাটনি খাইয়েছিল, সেই চাটনি এখন তাকে বিপদে ফেলে দিয়েছে। নির্ঘাত সরকারের বাচ্চাটা সেই চাটনিতে কিছু মিশিয়ে দিয়েছিল, যার পরিণতি পেটের দুর্বিষহ যন্ত্রণা। রাত থেকে বাথরুমে ছোটাছুটি শুরু করেছে আয়েশা। এখনো থামার কোনো লক্ষণ নেই, শরীর প্রায় নিঃশেষিত, তবুও বারবার পেট মুচড়ে উঠছে। অভ্রকে গালাগাল করতে করতে সে আবারও বাথরুমের দিকে রওনা হয়। ভোরের আলো ফুটতে শুরু করেছে, চারিদিকে ফজরের আজান ধ্বনিত হচ্ছে। আয়েশা
একেবারে বিধ্বস্ত। শেষবারের মতন বাথরুম থেকে বের হয়ে বিছানায় গিয়ে চিৎপটাং হয়ে পড়েছে। তখনই গাড়ির হর্নের শব্দ শোনা যায়। এক মুহূর্তের জন্য তার ভ্রু কুঁচকে ওঠে। শরীরে দুর্বলতা উপেক্ষা করে সে এক পা দুপা করে জানালার সামনে এসে দাঁড়ায়। পর্দা সরিয়ে সে যা দেখে তাতে তার চোখ ছলকে ওঠে। বাড়ির সামনে দুটো মার্সিডিজ গাড়ি থেমে। প্রথম গাড়িটি থামতে একজন লোক এসে দরজা খুলে দেয়। ভেতর থেকে বেরিয়ে আসে ফারাজ এলাহি। আয়েশা কপালে ভাঁজ ফেলে। গলার মধ্যে থেকে উদ্বিগ্ন উচ্চারণ ভেসে আসে, উনি এভাবে ভোরবেলা কোথা থেকে আসলেন আবার? নির্জন ঘরের গৃহকোণে ভোরের স্তব্ধতা যখন সর্বত্র ছায়া বিস্তার করে, তখনই সহসা নিঃশব্দতার ভেদ করে ভেসে আসে এক চাপা স্বরের প্রতিধ্বনি। চিত্রা, কেন করলা এমন? ছাইরা না গেলে কি হইতো না? ঘুমের গাঢ় আবেশ আচ্ছন্ন জান্নাতের কর্ণকুহরে শব্দটি ধীরে প্রবেশ করল, তবে স্পষ্টভাবে নয়। আধো ঘুম জড়ানো চোখে সে পাশ ফিরে তাকালো। শুয়ে আছে সোহাগ। জান্নাতের দৃষ্টি পড়ল সোহাগের মুখের ওপর। ঝাঁকড়া চুল, ছায়া পড়া কপাল, শ্যামবর্ণ দেহরেখা, বৈশিষ্ট্য সম্পন্ন দীপ্তি, দীর্ঘ সরু দেহে জড়তা ভেদ করে ফুটে ওঠা গলার কর্ণমণি, অব্যক্ত কোনো বিষাদের ঘেরা নীরব কাব্য রচনা। তার উপর দুটো গালের টোল নির্মম সৌন্দর্যের প্রতীক, যা দেখলে সহজেই নারীর অভ্যন্তরীণ নীরব মৃত্যুঘণ্টা বাজে। সোহাগ স্বভাবতই স্বল্পভাষী। নিঃসঙ্গতা তার একমাত্র নিকটতম সঙ্গী। সে ছাদের ওপর রাতের আকাশ দেখে, ধোঁয়ার সঙ্গে মিশিয়ে দেয় দুঃখ, একান্ত কিছু অপ্রকাশ্য কথা। গান করে নিজের জন্য। না বলা কথাগুলো সুর তৈরি করে। এই জীবনে তার কোনো আকাঙ্ক্ষা নেই ভবিষ্যতের রঙিন স্বপ্ন। খুব ইচ্ছে ছিল সাদামাটার কালো কোনো নারীকে নিয়ে গড়ে তুলবে নিভৃত এক সংসার, দূরে কোথাও পরিচিত গণ্ডির বাইরে। সেই চাওয়াটা কি তবে তার অপরাধ ছিল? জান্নাত ধীর পায়ে উঠে যায়, আলতো পায়ে যায় স্নানের ঘরে। দীর্ঘ সময় পর সে আয়নার সামনে এসে দাঁড়ায়। চোখ মুখে রাতের স্মৃতি, সেই রাত যার তার কাছে বহুদিনের লালিত এক আকাঙ্ক্ষা ছিল। সে তো কখনো ভাবেনি সোহাগ তার হবে, তাকে ছুঁয়ে দেখবে, তার শরীর মন ছুঁয়ে যাবে এমন অধিকার নিয়ে, যে অধিকার এক স্ত্রীর হয়, যা শুধু বৈধতা দিয়ে নয়, আত্মাকে অঙ্গীকার করে গড়ে। জান্নাত আয়নার সামনে দাঁড়িয়ে মুচকি হাসে। সোহাগের সামনে গিয়ে দাঁড়ায়। কিছুক্ষণ চেয়ে পাশে বসে গায়ে হাত রেখে পরিশ্রান্ত স্বরে ডাকে, উঠবেন না? বেলা হয়েছে তো, উঠুন এবার। 2-4 টাকার পর সোহাগের ঘুম ভাঙে। সে ঘুম ভাঙা চোখে জান্নাতের দিকে তাকায়। মাথাটা তার ঝিমঝিম করছে। সে তন্দ্রাচ্ছন্ন গলায় বলে, কয়টা বাজে? 8টা বাজে গেছে। এত সকালে তুমি গোসল করলা যে? রাতে যে ঝড় হইছে, সেই ঠান্ডা এখনো বাইরে। জান্নাত কিছুক্ষণ চুপ থাকে, তারপর নিচু গলায় প্রশ্ন ছুড়ে দেয়, আপনি জানেন না কেন গোসল করছি? সোহাগ চুপ করে ভাবে, তবে যুক্তিযোগ্য কারণ খুঁজে পায় না। না, কেন? কিছু মনে নাই আমার। রাতের কথা কিছু মনে নাই? জান্নাতের ভারাক্রান্ত গলা। সোহাগ কপালে হাত রেখে মাথা নাড়ে। উফ, আমি মুখ ধুইয়া আসছি, তুমি 1 কাপ চা বানাইয়া দাও তো, এত মাথা ধরছে। জান্নাতের চোখ ছলছল করছে। তার মানে সোহাগ নেশার অন্ধ হয়ে নিজের জ্ঞান হারিয়ে তাকে ছুঁয়েছিল, ভালোবেসে নয়। চিত্রাকে মনে করে তার কাছে এসেছিল তবে?
অভ্র ভোরের আলো ফোটার আগেই ফিরে এসে ক্লান্ত শরীরে বিছানায় ছুঁড়ে দিয়েছিল। অল্প কিছুক্ষণের মধ্যে ঘুম তার চোখের পাতায় নেমে আসে, কিন্তু বজ্রের চোখে তখনও ঘুম নেই। বাইরের প্রভাতের নরম আলো ধীরে ধীরে ঘরের জানালা বেয়ে ভেতরে ঢুকেছে, অথচ বজ্রের ভেতরটা তখনও অন্ধকারে রয়ে গেছে। সে ভাবতে থাকে, এই নিস্তব্ধ ভোরবেলায় তার মতন আর কারা জেগে আছে। কে জানে, হয়তো এই বাড়িতেই কেউ, কিংবা অনেক দূরে কেউ একজন। চুপচাপ সিঁড়ি বেয়ে নিচে নামে সে। কিচেনে এসে কফি মেকার চালু করে, তারপর নিজের জন্য এক কাপ কফি বানিয়ে ডাইনিং টেবিলে গিয়ে বসে। চারপাশ নিস্তব্ধ, তবু তার ভেতরে কোথাও যেন কিছু অস্থিরতা ডানা বাঁধছে। সে দুই হাতের দিকে তাকায়, অন্যমনস্ক দৃষ্টিতেই যেন সে দুহাতটি তাকে কিছু বলতে চায়। ঠিক তখনই পেছন থেকে এক নরম মেয়েলি সুর ভেসে আসে। হাতে কি লেগে আছে ভাই, যে এত মনোযোগ দিয়ে দেখছেন? বজ্র চমকে ওঠে না, ধীরে মাথা তোলে। তার দৃষ্টির সামনে দাঁড়িয়ে আছে আয়েশা, উজ্জ্বল শ্যামবর্ণ, পটল চেরা চোখ জোড়া, যেন সব প্রশ্নের উত্তর জানে। সবসময় যেভাবে চুল বেনি করে রাখে, আজও ঠিক তেমনই। গায়ে লতাপাতা ছাপানো হালকা সবুজ কামিজ, দেখে মনে হচ্ছে এই রংটা তার জন্যই তৈরি। আয়েশা না? আয়েশা মৃদু হেসে জবাব দেয়, বসো। আয়েশা হাসি মুখে এক পাশে বসে পড়ে, তারপর সুরভিত গলায় বলে, আমাকে ডাক দিলেও ভাই পারতেন। একা একা কষ্ট করার কি দরকার ছিল? বজ্র কফির কাপের দিকে তাকায়, এক চুমুক দিয়ে বলে, নিজের কাজ আমি নিজে করতে পছন্দ করি আয়েশা, তবে ঠিক সময়ে তোমার দরকার পড়লে অবশ্যই ডাকবো। আয়েশা চুপ করে যায়, ঠোঁটের কোণে ক্ষণিকের হাসি আর চোখের মাঝে একরাশ ভাবনা খেলে যায়। তার ভেতরে দ্বিধা। এই ভোরবেলা সবাই কোথা থেকে ফিরেছিল জানতে ইচ্ছে হয় ঠিকই, কিন্তু নিজেকে সংযত রাখে। সে জানে এই বাড়ির নিয়ম, ভদ্রতা আর সীমারেখা না ভাঙা। এখানে সে একজন কর্মচারী, বাকিরা মনিবদের ব্যক্তিগত বিষয়ে নাক গলানো তার কাজ নয়। অযথা প্রশ্ন করলে যদি ভুল বোঝে, যদি তাকে বাড়াবাড়ি অভিযোগে বিদায় নিতে হয়। আয়েশার দৃষ্টিটা নামিয়ে নেয়, কিন্তু তার মুখে জমে থাকা প্রশ্নের ছাপ হয়তো বজ্র ঠিকই করে ফেলে। খানিকটা সময় নীরবতা বিরাজ করে। এক সময় নীরবতা ভেদ করে বজ্র বলে, জানালার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটি তুমি ছিলে না? আয়েশা মুহূর্তের জন্য কোটর থেকে চোখ বেরিয়ে আসে রূপক। বজ্র আয়েশা কি করে জানলো ভোরবেলা যে সে তাকেই দেখেছিল? আরে ভয় পাচ্ছ মনে হচ্ছে, মজা করছি। ঘড়ির কাঁটায় তখন ঠিক সকাল 10টা ছুঁয়েছে। ড্রাগস দেওয়া হয়েছিল গত রাতেই, যার প্রভাব থাকার কথা ছিল মাত্র 6 ঘন্টা। সেই সময়সীমা বহুত আগেই অতিক্রান্ত, অথচ চিত্রার চোখে তখনও ঘুমের রেশ। নিদ্রাচ্ছন্ন শয্যায় তার গৃহ। ফারাজ চুপচাপ বসে আছে বিছানার কিনারায়। চিত্রা কাচের মতন স্বচ্ছ ত্বকে উপর লাল হয়ে থাকা ইনজেকশনের ক্ষতচিহ্নে তাকিয়েই থাকে দীর্ঘ সময়। ব্যথার স্থানে চুমু দিয়ে বলে, বিশ্বাস করো বিবিজান, তোমার কষ্ট দিয়ে আমার ভালো থাকা ভালো নেই। মানুষের জীবনে কিছু অধ্যায় থাকে, জানা পড়াই শ্রেয়। আমার জীবনে তেমন বহুত অধ্যায় আছে, তবে কথা দিলাম সে অধ্যায় তোমাকে কোথাও ছুঁতে পারবে না, স্পর্শ করতে পারবে না। তুমি কালো পাথরে মোড়ানো ফারাজ এলাহির কখনোই জানতে পারবে না। কেবলই জানতে পারবে নিজের স্বামীকে। তোমার চোখে ঘৃণার নয়, ভালোবাসা
ভালোবাসার পাত্র হয়ে বাঁচতে চায়। ফারাজ চোখ বন্ধ করে, চোখের সামনে ভেসে ওঠে রাতের সেই দৃশ্য। দোতলা অফিস ভবন, তার নিচে অবৈধ গুদাম ঘর, চারিদিকে টাকার পাহাড়। এগুলোকে খাস বাংলায় কি বলে? জাল টাকা। যেটাই হোক তাতে ফারাজের কিছুই আসে যায় না। তবে লোকেরা ইতিমধ্যে জায়গাটা ঘিরে ফেলেছে। সুমাদ, মুজিব মুজিব রাজনীতিবিদ, তবে অবৈধ ব্যবসায়ী। কিছুদিন আগে ফারাজের সঙ্গে বড় একটা চুক্তি হয় তার। বিদেশ থেকে মাল আসে। সামাদ মুজিবও চুক্তি অনুযায়ী টাকা পরিশোধ করে নিজের কাজে লেগে যায়। তবে ফারাজ এলাহির সঙ্গে চাল খাটানো কি আদৌ সহজ? চুক্তি অনুযায়ী সেই টাকা ফারাজ এলাহির পাওয়ার কথা ছিল, তার মধ্যে অর্ধেকের বেশি জাল নোট। বেঈমানদের ফারাজ কখনোই ক্ষমা করে না। তার উপর যদি বেঈমান তার সঙ্গে বেঈমানি করে থাকে তবে তো কখনোই না। ফারাজের দেশে আসার খবর শোনার পর সুদাম পালিয়েছিল। এই তো সেই দিন তাকে খুঁজে পাওয়া গেছে। ফারাজ যত্ন সহকারে স্ফটিক স্বচ্ছ কাচের গ্লাসে মদ ঢেলেছে যত্ন সহকারে। পাশে দাঁড়িয়ে আছে অভ্র, কালো ব্লেজারে আচ্ছাদিত, চোখে শীতল নিরপেক্ষতা। তার পেছনে আধারিতে দাঁড়িয়ে আছে বজ্র, দুই হাত বুকের মাঝে গুজে রাখা, দৃষ্টি নিবদ্ধ সামনের বিক্ষুব্ধ শরীরে। একজন মানুষ কতটা হিংস্র হলে কয়েকজন মানুষকে এমন পাশবিক নির্যাতন করতে পারে? এক কথায় যদি কেউ জিজ্ঞাসা করে, বজ্র বলে, ফারাজ এলাহিকে না দেখলে তার উত্তর জানা সম্ভব না। ফারাজ নিখুঁতভাবে হত্যা করে। কাঁপে না তার বুক, কাঁপে না তার হাত, অথচ সেই মানুষটিও কারোর চোখে চোখ রেখে বলে, ভালোবাসি। কি অদ্ভুত পরিহাস! বজ্র মাঝে মাঝে হাসি পায়, নিজেকেও দেখে এখন হাসে সে। নিউরোসার্জনের মতন উচ্চতর বিদ্যা অর্জন করে শেষ পর্যন্ত দাঁড়িয়ে আছে এ রক্তাক্ত প্রহসনে। মানুষের জীবন বাঁচানোর বদলে সে জড়িয়ে গিয়েছে এসবে। সামাদের দেহ প্রায় নিষ্প্রাণ, প্রাণ আছে বললেই চলে। মাত্র নামমাত্র বহু রুহ বাকি। গত 2 দিন ধরে ফারাজের আদেশ তার অনুগতরা ইচ্ছেমতো অত্যাচার চালিয়েছে তার উপর, তবুও মারেনি, কারণ যার নিয়ে খেলা করা চূড়ান্ত অধিকার কেবল ফারাজের। ফারাজ গ্লাস হাতে উঠে দাঁড়ায়, ধীরে ধীরে এগিয়ে গিয়ে সামাদের সামনে গ্লাসটা তুলে ধরে। চোখের উপহাস। সে জিজ্ঞাসা করে, তৃষ্ণা পেয়েছে? নাও, মদ খেয়ে তৃষ্ণা মেটাও আলু বোখারা। সামাদ মাথা নাড়ায় উপর নিচ। তার শরীরে বিভিন্ন অংশে চামড়া ছিঁড়ে নিয়ে সেখানে মধু মাখিয়ে দেওয়া হয়েছে, তারপর ছেড়ে দেওয়া হয়েছে ভয়ঙ্কর মৌমাছির ঝাঁক। ক্ষতস্থানে ফুল বিদ্ধ হয়েছে, ফুলে ফেঁপে উঠেছে তার দেহের এক একটি অঙ্গ, শরীরে ফুলে ফেঁপে উঠেছে এক একটি পচন ধরা আলুর মতো। মাছিরা চারপাশে ভনভন করছে, বাতাসে ঘোরাফেরা করছে বিভৎস গন্ধ। তৃষ্ণা পেয়েছে সামাদের, কিন্তু তার ভেতরে দ্বিধা। এই মদের মধ্যে কি কিছু মেশানো? সে মুখ সরিয়ে নেয়, তার দৃষ্টিতে ভয়, অবিশ্বাস। ফারাজ তা দেখে হেসে ওঠে, মুখ বাঁকিয়ে বলে, হারামি ভালো জিনিস গিলবা কেমন করে? কুত্তার পেটে তো ঘি হজম হয় না। তোমার জন্য মৌমাছি আপাদের মধুমাখা চুমুই ঠিক আছে। ফারাজ নিজের হাতে গ্লাস তুলে নেয়, ঠকঠক করে গ্লাস খালি করে দেয়, তারপর উঠে দাঁড়ায়। ভাই, বাসায় ফিরবেন না? ভাবি যদি ঘুম ভেঙে যায়?
পাশে আপনাকে না পেয়ে ভয় পাবে না? অভ্র নিচু গলায় বলে। ফারাজ হালকা হেসে উত্তর দেয়, টেনশনের কিছু নেই কুদ্দুসের বাপ, তোমার ভাবিকে চাঁদের দেশে ঘুরতে পাঠিয়ে দিয়েছি আমি। ঠিক তখনই পিছন থেকে বজ্র এগিয়ে এসে ফিসফিসিয়ে বলে, তুই কি ড্রাগস দিয়েছিস ওকে? তোর মাথা ঠিক আছে ফারাজ? তুই পাগল নাকি? চিত্রাকে তুই সত্যি ভালোবাসিস? ফারাজ ঘুরে দাঁড়ায়, চোখ মুখে হঠাৎ ভয়ঙ্কর কাঠিন্য ছড়িয়ে পড়ে। ডোন্ট মেক আ নয়েজ, নাম ধরে ডাকিস না। ভাবি হয় তোর, ভাবি হয় ও তোর। ওর নাম অধিকার সবকিছুই আমার জন্য বহুত আগেই হালাল হয়ে গিয়েছে। সামনে হোক বা পেছনে ওর নাম মুখে আনবি না। ফারাজ সিগারেট জ্বালিয়ে এক টানে দিয়ে বজ্রর কাঁধে চাপড়ে পুনরায় বলে, ভালোবাসি বলে ঘুম পাড়িয়ে রেখেছি, ভালো না বাসলে কবরে পাঠিয়ে দিতাম। আর আমার বউ নিয়ে ভাবার অধিকার আমি হিনা অন্য কোনো পুরুষের নেই। বজ্র কোনো জবাব দেয় না, শুধু নিঃশব্দে তাকিয়ে থাকে। সময়ের সাথে ফারাজকে সে চিনতে পারছে না আর। মানুষটা উন্মাদনায় পুরো দমে পাগল হয়েছে। অপ্রচিত ফারাজকে ডেকে গুদামঘর থেকে বেরিয়ে আসে, গম্ভীর স্বরে বলে, ভাবিকে মুক্তি দিন ভাই। ফারাজ হাসে, মুক্তি? বন্দি করেছি মুক্তির জন্য না, মৃত্যু ছাড়া আমার কাছ থেকে তোর ভাবির মুক্তি হবে না রে ভাই। অভ্র প্রায় কেঁপে ওঠে, না রে ভাই, এবার আর মিনতি নয়, বরং বজ্রকে গিয়ে বল সামাদের চোখসহ সব অঙ্গ প্রত্যঙ্গ কেটে সংগ্রহ করতে, তারপর টাকাগুলো সহ ছিন্ন বিচ্ছিন্ন দেহটা গুদাম ঘরে রেখে আগুন লাগিয়ে দিবি। শালা পুড়ে মোরক নিজের মালের সাথে। আর এগুলো সামাদের লোকদের নিয়েই করবি, তারপর ওদেরকেও পুড়িয়ে মারবি। কেমনে ভাই, ঝামেলা হবে না? দেখ কুদ্দুসের বাপ, পাছা ভরা গু থাকলে যেমন জিলাপি বানিয়েও খাওয়া যায়, ঠিক তেমনি টাকা থাকলেও সব করা যায়। সামাদের লোকগুলোকে তো আমি প্রথমেই মোটা টাকায় কিনেছিলাম। ওরা আমায় সামাদ দিল, আমি ওদের মৃত্যু দেব। আমি আবার কারোর কাছে ঋণ রাখি না, ও সব ছোটলোকি বিষয়। কিন্তু ওরা তো সাহায্য করেছে আমাদের। রসুন কোয়ায় পাছা কিন্তু এক জায়গায়, যতই টাকার কেনা লোক হোক না কেন, যেহেতু এত বছর সামাদের খেয়ে পরে তার সঙ্গে বেইমানি করতে পেরেছে, তাহলে আরো ভালো অফার পেলে আমার সঙ্গে করবে না? তার কোনো গ্যারেন্টি কি পিও? ফারাজ কল্পনার জগৎ থেকে বেরিয়ে এসে চিত্রা নড়চড় করছে, চোখ মেলতেই ব্যথায় কুঁকড়ে ওঠে তার শরীর। ফারাজ চিত্রার এই অবস্থা দেখে ভেতরটা ছারখার হয়ে যাচ্ছে। ব্যথা পেয়েছে একজন আর অনুভব করছে অন্যজন, এরই নাম বুঝি ভালোবাসা? চিত্রা বসার চেষ্টা করে, ফারাজ তৎক্ষণাৎ তার বালিশ গুজে দেয় পেছনে, তার কাঁধে হাত রেখে কোমল ভঙ্গিতে, কয়টা বাজে? চিত্রার ক্লান্ত গলায় বলে, কেন তোমার কয়টা দরকার বেবিজান? উঠতে দেরি করে ফেলেছি আজও, তাই না? হাত নাড়াতে পারছি না ফারাজ, ঘুমের ওষুধের কারণে মনে হয় এমন হয়েছে। আস্তে ওঠো পাখি, এখনই এমন দশা হলে 11 বাচ্চা জননী কেমন করে হবে? চিত্রা চোখ বন্ধ করে বলে, ইস, শুরু হয়ে গেছে আবার। ফারাজ স্নিগ্ধ কণ্ঠে ফিসফিসায়, হয়নি এখনো, ফ্রেশ হয়ে এসো, খেয়ে শক্তি বাড়াও, তারপর দেখবে তোমার স্বামী শুরু কাকে বলে। নিশুতি রাত পেরিয়ে ভোরের আলো ফুটতেই মাহাদি বাড়ি ফিরে আসে, ক্লান্ত চোখ, শ্রান্ত পায়ে হলেও তার মুখে প্রশান্তির ছায়া। হাতে ধরা একটি দামি শাড়ির প্যাকেট, রানী গোলাপি রঙের মোড়ানো। মাহাদি চুপি চুপি উকি দেয় বাড়ির ভেতর, বউকে আজ একটা সারপ্রাইজ দেবে। বিয়ের পর এতদিনেও সে মারিয়াকে কিছুই উপহার দিতে পারেনি, আজ প্রথমবার নিজের
সামর্থ্যের বাইরে গিয়ে কিনে এনেছে এই শাড়ি। মনে মনে ভেবেছে মারিয়া নিশ্চয়ই খুব খুশি হবে, হয়তো সে মুচকি হাসবে, চোখে আনন্দ জমবে। কিন্তু বাড়ির চৌকাঠে পা রাখতে মাহাদির কানে আসে দুই মেয়েলি গলার কথোপকথন। সে থেমে যায়, ধীর পায়ে একটু এগিয়ে ভেতরে উকি দেয়। বাড়ির সামনে বসার জায়গায় মারিয়া বসে আছে, মুখ গম্ভীর, চোখ অবনত। পাশে বসে প্রতিবেশী এক মহিলা, রাশেদা, তার কণ্ঠে অহংকারের গন্ধ। তোমার বিয়ের 1 বছর পার হয়ে গেছে, জামাই এখনো একটা নাকফুল বানিয়ে দিতে পারলো না। আমার মেয়ে আছে না, ওর জামাই তো গয়নার নিচে চাপা দিয়েছে ওকে। কথাগুলো যেন কাচের টুকরোর মতন গিয়ে বিঁধে মারিয়ার বুকে। সে কিছু বলে না, কিন্তু তার নিঃশব্দ দৃষ্টিতে, চোখে নরম কোণে জমে থাকা দুঃখ যে কাউকে থমকে দিতে পারে। মাহাদি কিছুটা দূরে দাঁড়িয়ে সে একবার হাতের শাড়ির প্যাকেটের দিকে তাকায়। পুরো আনন্দটাই মাটি। এক চিলতে হাহাকার জমেছে তার বুকেও। ভেতরে ঢুকতে মহিলার কণ্ঠ থেমে যায়। সে এক ঝলক শাড়ির আঁচলে টেনে মাথায় ঢেকে উঠে দাঁড়ায়, মুখে মেকি হাসি। আচ্ছা যাই, অনেক কাজ আছে, বলেই বেরিয়ে যায়। মারিয়া মাহাদির দিকে একবার তাকায়। মাহাদি ঘরে প্রবেশ করলে দরজা লাগিয়ে সেও ভেতরে ঢুকে পড়ে। রুমে গিয়ে মারিয়া আলনায় কাপড়ে হাত দেয়। গোছানো জিনিস গুলো এই মেয়ে বারবার গোছাচ্ছে। মারিয়ার স্বামীকে লুঙ্গি এগিয়ে দিয়ে বলে, যাও গিয়ে গোসল করে আসো। ঘর জুড়ে নীরবতা। মারিয়ার মুখে অভিমান, চোখে অভ্যন্তর যন্ত্রণার ছাপ। মাহাদি বুঝতে পেরে সে এসে খুশি দিতে, অথচ সাথে এনেছে আরো একরাশ বোঝা। সে দ্বিধায় পড়ে, শাড়িটা এখন দাও ঠিক হবে তো? কিন্তু কিছু না ভেবেই এগিয়ে এসে তার হাতের প্যাকেটটা ধরিয়ে দেয়। মারিয়া খুলে দেখে শাড়িটা নিঃসন্দেহে সুন্দর, নরম ঝলমলে, তার মতোই সাদামাটা। তবুও তার মুখে হাসি নেই, খুশির ছায়া নেই। মাহাদি অপেক্ষা করে। অবশেষে মারিয়ার ঠোঁট ফাটে, গলা যেন জমে থাকা বরফের মতন ঠান্ডা। রাতে কোথায় ছিলে? মাহাদি কণ্ঠে ধরা পড়ে এক চিলতে হকচাকানো ভাব। নাইট ডিউটি ছিল। নাইট ডিউটি কবে থেকে ধরেছ? তার কণ্ঠে সন্দেহ নেই, নেই রাগও, শুধু এক ধরনের ক্লান্তি। মাহাদি চুপ করে দাঁড়িয়ে থাকে। হাতে ধরা শাড়ির বক্সটা তখনও খোলা। ভেতরের রঙিন কাপড়টা যেন অনেক কিছুই বলতে চায়, কিন্তু কারোর কথায় কোনো জবাব নেই। মারিয়া, তোমার জন্য শাড়িটা এনেছি, পছন্দ হয়েছে? হ্যাঁ, হবেই না কেন, কিন্তু শাড়ি কেনার টাকা পাইলা কই? কামাইছি, তোমারে সুখী করতে আমি সারাদিন রাত কাজ করবো, তবুও তোমার চোখে আর জল দেখতে পারবো না। তুমি কাঁদলে বউ আমার অন্তর কাঁদে, ভীষণ যন্ত্রণা হয় ভেতর পড়ে। মাহাদির চোখ ছলছল জ্বলে ওঠে। সে হুট করে কেন জানি মাহাদিকে জড়িয়ে ধরে বুক ডুবে কেঁদে ওঠে। মাহাদি জানে মারিয়া কেন কাঁদছে। সে কথা ভেবেই হুট করেই তার মস্তিষ্ক জ্বলে ওঠে। যার জন্য তার মারিয়ার চোখে জল পড়েছে তাকে মাহাদি ছাড়বে না। সেও কাঁদবে, যেমন করে কাঁদছে তার মারিয়া। মারিয়াকে বুকে জড়িয়ে ধরে মাহাদি সেইভাবেই হাসে। সেই হাসি ভয়ঙ্কর, সেই হাসি পৈশাচিক। সকালে ঝলমলে আলো ঘর জুড়ে বিস্তার করছে। রওশনের ঘুম ভাঙে। হাত বাড়িয়ে পাশে খুঁজে পায় শূন্যতা। মোহনার শরীরের উষ্ণতা নেই, বালিশে নিঃসঙ্গ। রওশন চোখ মুছে ধীরে উঠে পড়ে, অভ্যন্ত পায়ে বারান্দায় যায়। ঠোঁটে সিগারেট গুজে আগুন ধরায়। ধোঁয়ার কুণ্ডলিতে ভেসে যায় ভেতরের গুমোট ভাবটা। গতরাতে ঘুমটা দীর্ঘ আর ভারমুক্ত ছিল। বহুদিন পর এই প্রশান্তি। হয়তো কারণ মদ বেশি খেয়েছিল তাই। মদ খেলে রওশনের
মনে থাকে না কিছুই। অতীতের ছাপাগুলো ঝাপসা হয়ে যায়, কষ্টগুলো ঠান্ডা হয়, তবুও অতীত ভুলে গিয়ে মানুষের ভেতরটা একটুখানি হালকা হয়। হয় আর হয় হালকা মনে ঘুম আসে গভীর। বারান্দায় দাঁড়িয়ে সে চোখ ফেলে পেছনের শ্যাওলা ধরা পুকুর পাড়ের দিকে। সেখানে বসে আছে মোহনা, সঙ্গে একটা অল্প বয়সী মেয়ে। দুজনেই পাথর পাথর ছুটছে জলে, ঢেউ তুলছে, ঢেউ তুলে হাসছে। সেই হাসির শব্দ বাতাসে উড়ে আসছে ঢেউয়ের মতন করেই। কি অপূর্ব সেই হাসি! এক মুহূর্তের জন্য রওশন স্থির হয়ে যায়। নারীর হাসিতে এমন কি থাকে যা এত তীব্রভাবে আকর্ষণ করে? খোদা যেন নিজ হাতেই এমন নির্মম মোহনার ফাঁদ বুনেছে, যেখানে চাইলেও চোখ ফেরানো যায় না। তার স্ত্রী হাসে, রওশন তো তাতে খুশি হওয়ার কথা, অথচ বুকের ভেতর হঠাৎ ছড়িয়ে পড়ে শীতল জ্বালা। অতীত ফিরে আসে নিঃশব্দে কিন্তু নির্মমভাবে। সিগারেট ফেলে দিয়ে রওশন এক দীর্ঘ নিঃশ্বাস নেয়। চোখ তার মোহনাদের দিকে স্থির, অথচ দৃষ্টিতে অশান্ত আগুন। মৃদুস্বরে সে নিজেকে শুনিয়েই উচ্চস্বরে বলে, তোমার পছন্দের প্রতিটি জিনিস আমি কেড়ে নেব মোহনা। তোমার প্রতিটি সুখের গল্পে আমি বিষ মিশিয়ে দেব। যা কিছু তুমি ভালোবাসো সেগুলো একে একে ছিনিয়ে নেব। ইস, আমার ভাই ফারাজকে এসবে না জড়ালেও পারতে। আয়েশা সে কখন থেকে অভ্রের ঘরের আশেপাশে ঘুরপাক খাচ্ছে, কিন্তু সরকার ভাই তো গন্ডারের মতন নাক ডেকেই হয়তো ঘুমাচ্ছে। তার জাগার নাম নেই। কিন্তু আর অপেক্ষা করলে চলবে না। ফারাজ ভাই যেহেতু আদেশ দিয়েছে, তাই যে করেই হোক অভ্রকে নিচে নিয়ে গিয়ে খাবার টেবিলে বসাতে হবে। দরজায় টোকা দেওয়ার আগে আয়েশা কান পেতে ভেতরের শব্দ শোনার চেষ্টা করে। হঠাৎ ভেতর থেকে ভেসে আসে মেয়েলি কণ্ঠস্বর। তার ভেতরটা ধক করে ওঠে, চোখ কুঁচকে সন্দেহে ঠোঁট কামড়ে ধরে সে। মনে মনে ঝাঁঝিয়ে ওঠে, তার মানে এই সরকারের বাচ্চা মেয়ে নিয়ে ঘরে ইচিং দানা বিচিং দানা খেলছে। ওর শেয়ানা সরকার। তোর মতন মালি তো দেশে দু চারটে আরো দরকার। বাড়তি আগ্রহে দরজায় আরো ভালোভাবে কান পাতে শোনার চেষ্টা করলো। আচমকা দরজার ভেতর থেকে খুলে যায়। কোনো প্রস্তুতি না থাকায় টাল সামলাতে না পেরে আয়েশা প্রায় পড়ে যেতে বসে, কিন্তু ঠিক তখন সেই মুহূর্তে একজোড়া শক্ত বাহু তাকে নিজের প্রশস্ত বুকে জড়িয়ে ধরে। ভয়ে চোখ বন্ধ করে ফেলে আয়েশা, কিন্তু পরক্ষণে তার নাক আঘাত হানে ভ্যানিলা আর ল্যাভেন্ডারের তীব্র গন্ধ। পিটপিট করে চোখ মেলে তাকিয়ে দেখতে পায় গভীর সম্মোহনী একজোড়া চোখ তার দিকে নিবদ্ধ। সেই চোখে গভীরতায় ডুবে যায় আয়েশা। তবে অকস্মাৎ ভেসে আসে একটা চিন্তিত কণ্ঠস্বর, ঠিক আছো তুমি? চিত্রার জন্য একগাদা উপন্যাস এনে দিয়েছে ফারাজ, অথচ সে তো একটা বইও চায়নি। গোটা লাইব্রেরি তো নয়, অথচ সে একটা বই চেয়েছিল। গোটা লাইব্রেরি তো নয়, মাত্র 2 দিনের জন্য এখানে থাকবে। সে তো এত বই দিয়ে কি করবে? বিছানার উপর বসে খাটের সঙ্গে হেলান দিয়ে মনোযোগ দিয়ে বই পড়ছে চিত্রা। গল্পের চূড়ান্ত টান মুহূর্তে আছে সে। বইয়ের বাইরে যাই ঘটুক, এখন তার মন পুরোপুরি ডুবে আছে বইয়ের পাতায়। ফারাজ মাত্রই কিচেন থেকে ফিরে এসে কিছু একটা হাতে করে চিত্রা তাকে দেখেও না দেখার ভান করে। অভিমানে এক পুরো চাদর জড়িয়ে নেয় নিজের চারপাশে। ফারাজ এখনো তাকে বাড়ি ঘুরিয়ে দেখতে দেয়নি। চিত্রার মনটা বেশ খারাপ। অভিমানী মেঘবালিকার অভিমান করেছে, এটা ফারাজ ভালো করেই
টের পেয়েছে। হাতের বাটিটা টেবিলে রেখেই হঠাৎ চিত্রার পা ধরে এক টানে তাকে নিজের দিকে টেনে আনে ফারাজ। ঘটনাটা এত দ্রুত ঘটে যে চিত্রা কিছু বুঝে উঠতে পারে না। হঠাৎ পাওয়ার এই ঘনিষ্ঠতা সে একটু থমকে যায়। ফারাজ, প্লিজ ছাড়ুন। চিত্রার কণ্ঠে কাঁপন। কানে শুনতে পাচ্ছ না বিবিজান? জোরে বলো। চিত্রা বিরক্তিতে ঠোঁট চেপে চ জাতীয় অস্পষ্ট শব্দ উচ্চারণ করে, কিন্তু তাতে ফারাজের বিন্দুমাত্র হেলদোল নেই। চিত্রা একবার কৌতূহল ভরে টেবিলের উপরে রাখা কাচের বাটির দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, এর মধ্যে কি আছে? খাবার? আজ শুধু খাবো না, বরং তোমাকেও খাওয়াবো। চিত্রার আগে মুখ বাঁকিয়ে বলে, আপনি সরুন আমার উপর থেকে। হাতির মতন শরীর নিয়ে অবলা পিঁপড়াকে পিষে মারতে চান? তুমি মরতে চাইলে পিষে মারতে রাজি আছি। ফারাজ আর কথা না বাড়িয়ে চিত্রাকে পরম মমতায় ভালোবাসার ছোঁয়ায় রাঙিয়ে তোলে। তার প্রতিটি স্পর্শ চিত্রার শরীর জুড়ে লাভার মতন উত্তাপ ছড়িয়ে পড়ে। এ কেমন শিহরণ, এ কেমন আকর্ষণ! ফারাজ ধীরে ধীরে তার দিকে ঝুঁকে পড়ে। চিত্রা নিজের শরীরটা বিছানার সঙ্গে মিশিয়ে দেয়। তার চোখে কথা বলছে। এই চোখের ভাষা কেবল ফারাজের জন্যই সৃষ্টি। চিত্রা একটু কেঁপে উঠে বলে, আমার হাত ব্যথা করছে। ফারাজ নেশাবু কণ্ঠে মৃদু হেসে জবাব দেয়, চিন্তা করো না, মলম লাগিয়ে দেব, না হয় নিজেই ব্যথার ওষুধ হয়ে যাব। দরজাটা খোলা আছে নাকি? চিত্রার স্বরে আতঙ্কের কাঁপে। বলেই ফারাজ নিঃশব্দ ভঙ্গিতে হাত বাড়িয়ে দেয় কাচের বাটিতে। স্ট্রবেরি ওপরে ঢেলে দেওয়া হয়েছে ঘন সাদা কনডেন্স মিল্ক। সেই সাথে সেখান থেকে একটি তুলে নিজের মুখে পুরে দেয়। চিত্রাকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করে, খাবে? চিত্রা মুখ ফিরিয়ে নেয়, না, খাবো না। ফারাজ মুখে তীব্র অভিব্যক্তি এনে ঠোঁট বাঁকিয়ে বলে, যা বেটি, তুই খা, আবুলের নাতি কোথাকার।